আমাদের বাসা ছিল হরিবাবুর খোলা বাড়ির একটা ঘরে। অনেকগুলো পরিবার একসঙ্গে বাড়িটাতে বাস করত। এক ঘরে একজন চুড়িওয়ালা ও তার স্ত্রী বাস করত। চুড়িওয়ালার নাম ছিল কেশব। আমি তাকে কেশব কাকা বলে ডাকতাম। সকালে যখন কলে জল আসতো, তখন সবাই মিলে ঘড়া, কলসি, টিন বালতি নিয়ে গিয়ে হাজির হতো কলতলায়। এবং ভাড়াটেদের মধ্যে ঝগড়া শুরু হতো জল ভর্তির ব্যাপার নিয়ে। বাবা মাকে বলতেন, এ বাসায় আর থাকা চলে না, ইতর লোকের মতো কাণ্ড এদের, এখান থেকে উঠে যাব শিগগিরই। কিন্তু যাওয়া হতো না কেন তা আমি বলতে পারবো না। এখন মনে হয় আমরা গরিব বলে, বাবার হাতে পয়সা ছিল না বলে। আমাদের বাসার সামনে পথের ওপারে একটা চালের আড়ত, তার পাশে একটা গুড়ের আড়ত। গুড়ের আড়তের সামনে রাস্তার একটা কল। কলে অনেক লোক একসঙ্গে ঝগড়া চেঁচামেচি করে জল নেয়। মানুষের সঙ্গে মেয়ে মানুষের মারামারি পর্যন্ত হতে দেখেছিলাম একদিন। এরকম করে কেটেছিল সে বাসায় বছরখানেক, এক আষাঢ় থেকে আর এক আষাঢ় পর্যন্ত। আষাঢ় মাসেই দেশের বাড়ি থেকে এসেছিলাম। দেশের বাড়িতে বাঁশবাগানের ধারে ধূত্র ফুলের ঝোপের পাশে আমি আর কালী দুজনে মিলে একটা কুঁড়ে করেছিলাম। কালীর গায়ে জোর বেশি, আমার চেয়েও বেশি। সে সকাল থেকে কত বোঝা ডাল আর পাতা যে বয়ে এনেছিল। কি চমৎকার কুঁড়ে করেছিলাম দুজনে মিলে, ঠিক যেন সত্যিকারের বাড়ি একখানা। কালী তাই বলতো। একটা ময়না কাটা গাছের মোটা ডালে সে পাখির বাসা বেঁধে দিয়েছিল। ও বলতো, শ্রাবণ মাসের সংক্রান্তিতে কিংবা নষ্টচন্দ্রের রাতে রাতচরা কাঠঠোকরা কিংবা তিওর পাখি ওখানে ডিম পেড়ে যাবে। এসব আমার দেখে আসা সম্ভব হয়নি, কারণ আষাঢ় মাসে গ্রাম থেকে চলে এসে কলকাতারই খোলা বাড়িতে উঠেছি। আমার কেবল মনে হয় দেশের সেই বাঁশবনের ধারে কুঁড়েখানার কথা। কালী আর আমি কত কষ্ট করে সেখানে তৈরি করেছিলাম। ময়না গাছের ডালে বাঁধা সেই পাখির বাসার কথা। নষ্টচন্দ্রের রাতে কাঠঠোকরা পাখি সেখানে ডিম পেড়েছিল কিনা কে জানে। আমি সামনের টিনের বারান্দাতে সারা সকাল বসে বসে দেখি কলে পাড়ার লোক জল নিতে এসছে। গুড়ের আড়তের সামনে গুড় নামাচ্ছে গরুর গাড়ি থেকে। বাঁকুনের একটা দোতলা বাড়ির জানলা থেকে একটি বউ আমার মতো তাকিয়ে আছে রাস্তার দিকে। এই গলি থেকে বার হয়ে বড় রাস্তার মোড়ে একটা হিন্দুস্তানি দোকানদারের ছাতুর দোকান থেকে আমি মাঝে মাঝে ছাতু কিনে আনি। বড় রাস্তায় অনেক গাড়ি ঘোড়া যায়। আমাদের গ্রামে কখনো একখানা ঘোড়ার গাড়ি দেখিনি। দু চোখ ভরে চেয়ে চেয়ে দেখেও স্বাদ মেটে না। কিন্তু মা যখন তখন বড় রাস্তায় যেতে দিতেন না, পাছে গাড়ি ঘোড়া চাপা পড়ি। আমাদের বাড়ি থেকে কিছু দূরে গলির ওমরে কতগুলো সারবন্দি খোলার বাড়ি, আমাদেরই মতন। সেখানে আমি মাঝে মাঝে বেড়াতে যাই। তাদের বাড়িঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কত কি জিনিসপত্র আছে, আয়না, পুতুল, কাচের বাক্স, দেয়ালে কেমন সব ছবি টাঙানো। এক এক ঘরে এক একজন মেয়ে মানুষ থাকে। আমি তাদের সকলের ঘরে যাই, বিকেলের দিকে যাই, সকালেও মাঝে মাঝে যাই। ওই বাড়িগুলোর মধ্যে একটি মেয়ে আছে, তার নাম কুসুম। সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। কুসুমের ঘরেই আমি বেশিক্ষণ সময় থাকি। কুসুম আমার সঙ্গে গল্প করে, আমাদের দেশের কথা জিজ্ঞেস করে। তাদের বাড়ি বর্ধমান বলে কোন একটা জায়গা আছে, সেখানে ছিল। এখন এই ঘরেই থাকে। কুসুম বলে, তোমায় বড্ড ভালোবাসি, তুমি রোজ আসবে তো? আমিও ভালোবাসি, রোজ আসি তো। তোমাদের দেশ কোথায়? আশ্বিন্দি, যশোর জেলায়। কলকাতায় আগে কখনো আসোনি বুঝি? না। বিকেলবেলা কুসুম চমৎকার সাজগোজ করত, কপালে টিপ পরত, মুখে ময়দার মতো গুঁড়ো কি একটা মাখত, চুল বাঁধত, কি চমৎকার মানাতো ওকে। কিন্তু এই সময় কুসুম আমাকে তার ঘরে থাকতে দিত না, বলতো, তুমি এবার বাড়ি যাও,
এবার আমার বাবু আসবে। প্রথমবার তাকে বলেছিলাম, বাবুকে। সে আছে, সে তুমি বুঝবে না। এখন তুমি বাড়ি যাও। আমার অভিমান হতো। বলতাম, আসুক বাবু, আমি থাকবো, দেখি কি করে বাবু আমার। না না, চলে যাও, তোমার এখন থাকতে নেই। অমন করে না, লক্ষ্মীটি। বাবু কে হয় তোমার? ভাই? ও তুমি বুঝবে না। এখন যাও দেখি বাড়ি। আমার বড় কৌতূহল হতো, কুসুমের বাবুকে দেখতেই হবে। কেন ও আমাকে বাড়িতে যেতে বলে? একদিন তাকে দেখলাম, লম্বা চুল, বেশ মোটাসোটা লোকটা, হাতে একটা বড় ঠোঙার এক ঠোঙা কি খাবার। কলকাতার দোকানে খাবার কিনতে গেলে ওই রকম পাতার ঠোঙায় খাবার দেয়। আমাদের দেশেও পাতা নেই। সেখানে হরিময়রার দোকানে মুরগি কি জিলিপি কিনলে পদ্ম পাতায় জড়িয়ে দেয়। কুসুম ঠোঙা খুলে আগে আমার হাতে একখানা বড় কচুরি দিয়ে বলল, এই নাও, খেতে খেতে বাড়ি যাও। এক কামড় দিয়ে আমার ভারী ভালো লাগলো। এমন কচুরি কখনো খাইনি। আমাদের গ্রামে হরিময়রা যে কচুরি করে, সে তেলে ভাজা কচুরি এমন চমৎকার খেতে নয়। আমি উচ্ছ্বসিত স্বরে বললাম, বাহ, কিসের গন্ধ আবার? হিঙের কচুরি, ওটা হিঙের গন্ধ, ওকে বলে হিঙের কচুরি। এবার বাড়ি যাও। কুসুমের বাবু বললে, কে? আরে ওই কলের সামনের বাড়ির ভাড়াটেদের ছেলে, বামুন। কুসুমের বাবু আমার দিকে ফিরে বললে, যাও খোকা, এইবার বাড়ি যাও। এইবার ভাবলাম বলি, আমি থাকবো। কিন্তু কুসুমের বাবুর দিকে চেয়ে সে কথা বলতে আমার সাহসে কুলালো না। লোকটা যেন রাগী মতো, হয়তো একঘা মেরেও বসতে পারে। কিন্তু সেই থেকে হিঙের কচুরির লোভে আমি রোজ বাধা ধরা নিয়মে কুসুমের বাবুর আসা পর্যন্ত অপেক্ষা করি। আর রোজই সকলের আগে কুসুম আমার হাতে দুখানা কচুরি তুলে দিয়ে বলবে, যাও খোকা, এইবার খেতে খেতে বাড়ি চলে যাও। আহা, ভুলে গেলাম। ওর জন্য খাস্তা গজা দুখানা আনবো ভেবেছিলাম কাল। দাঁড়াও, কাল ঠিক আনবো, ঠিক আছে? আমার ভয় কেটে গেল। বললাম, কাল ঠিক এনো কিন্তু। কুসুমের বাবু হি হি করে হেসে বললেন, আনবো আনবো। এখন বাড়ি যাও খোকা। না, আমি এখন যাব না, একটু থাকি না। কুসুমের বাবু আমার এই কথার উত্তরে কি একটা কথা বললে, আমি তার মানে ভালো বুঝতে পারলাম না। কুসুম ওর দিকে চেয়ে রাগের সুরে বলল, যাও, ও কি কথা, ছেলে মানুষের সঙ্গে। বাড়ি গিয়ে মাকে বললাম, মা, তুমি হিঙের কচুরি খাওনি? কেন? আমি খেয়েছি, এত বড় বড়, হিঙের গন্ধ কেমন। কোথায় পেলি? কুসুমের বাবু এনেছিল, আমাকেও দিয়েছে। পাজি ছেলে একটা, বারণ করেছিলাম তো তোমাকে ওখানে যেতে। কেন গেছিলে? আর আর কখনো যাবে না কিন্তু। কেন? কেন কথার কোনো উত্তর নেই। ওখানে যেতে নেই, বারণ করেছি না, ওখানে আর যাবে না। ওরা ভালো লোক নয় কিন্তু। না মা, কুসুম খুব ভালো লোক, আমাকে বড্ড ভালোবাসে, হিঙের কচুরি দেয় রোজ। আবার আবার বলে হিঙের কচুরি? বাড়িতে পাও না বুঝি কিছু? খবরদার, ওখানে আর যাবে না কিন্তু, বলে দিলাম। কুসুমের বাড়ি এরপরে আর দুদিন আজও গেলাম না, কিন্তু থাকতে পারিনে না গিয়ে। আবার মাকে লুকিয়ে গেলাম একদিন। কুসুম বললে, তুমি আসোনি যে? মা বারণ করে। তবে তুমি এসো না, মা আবার বকবে। আসিনি তো দুদিন। তাই এলে যে আবার? তোমায় আমি খুব ভালোবাসি, তাই এলাম। ওরে আমার সোনা, তুমি না এলে আমারও ভালো লাগে না। তুমি না এলে তোমার জন্য মন কেমন করে। আমারও। কি করব, তেমন কপাল করিনি যে। তোমার মা তোমায় পাছে বকেন, তাই ভাবছি। মাকে বলবো না, আমার মন কেমন করে না এলে। এখন আমি চাই। আচ্ছা, সন্ধ্যের সময় এসো। ঠিক আসবো। কুসুমের সঙ্গে
চুক্তি অনুযায়ী সন্ধ্যের সময় যাই। কুসুমের বাবু এসে আমায় দেখে বললে, এই যে ছোকরা, কদিন দেখিনি কেন? সেদিন যে তোমার জন্য খাস্তা গজা নিয়ে এলাম, তা তোমার অদৃষ্টে নেই। এই, দাও গো, ওকে দুখানা কচুরি দাও। গজা এনো কাল। আনবো গো বামুন ঠাকুর, ফলারে বামুন। কাল অমৃতি আর জিলিপি আনবো। খেয়েছো অমৃতি? না। কাল আনবো, অবশ্যই এসো। কাউকে বলো না কিন্তু, মা শুনলে আর আসতে দেবে না। তোমার মা বকেন বুঝি এখানে এলে? কুসুম তাড়াতাড়ি বললে, আরে ওর কথা বাদ দাও, ছেলে মানুষ পাগল, ওর কথার মানে আছে? তুমি বাড়ি যাও খোকা, এই নাও কচুরি, খেতে খেতে চলে যাও। না, এখানে খেয়ে জল খেয়ে তারপর যাই, না হলে মা টের পেয়ে যাবে। না, এখানে তোমাকে জল দেব না, তুমি রাস্তার কল থেকে জল খেয়ে যেও। কুসুমের বাবু বললে, আহা, কেন? ওকে জল দেবে না কেন? কি হবে ওকে জল দিলে? কুসুম একখানি ঝাঁঝের সুরে বললে, তুমি থামো তো, বামুনের ছেলেকে হাতে করে জল দিতে পারবো নি, এই জন্মের শাস্তি। খাবার দি হাতে করে, তাই যথেষ্ট। আমার মনে মনে ভারী অভিমান হলো কুসুমের ওপর। কেন, আমি কি এতই খারাপ যে আমায় হাতে করে জল দেওয়া যায় না? আমি চলে আসবার সময় কুসুম বারবার বললে, কাল সকালে কিন্তু ঠিক এসো, কেমন? আমি কথা বললাম না। পরদিন সকালে গিয়ে দেখি কুসুম সজনের ডাঁটা কুটছে। আমায় বললে, এসো খোকা। তোমার সঙ্গে আরি। ওমা, সে কি কথা? কি করলাম আমি? তুমি যে বললে জল দেওয়া যায় না আমাকে, আমাকে তো জল খেতে দিলে না কাল। এই, বসো বসো খোকা, সে তুমি বুঝবে না, তুমি বামুন, তোমাকে জল আমরা দিতে পারি না, বুঝলে? আচ্ছা, কুলের আচার করছি, খাবে? এখনো হয়নি, সবে কুল আর গুড় দিয়ে মাখিয়ে রেখেছি। এইভাবে কুসুমের সঙ্গে আমার ভাব হয়ে গেল। কুলের আচার হাতে পড়তেই আমি রাগ অভিমান সব ভুলে গেলাম। দুজনে অনেকক্ষণ বসে গল্প করি। তারপর আমি উঠে মাখনের ঘরে যাই। মাখন কুসুমের পাশের ঘরে থাকে। ওর ঘরটি যে কত রকমের পুতুল দিয়ে সাজানো, একটা কাঠের তাকে মাটির আতা, আম, লিচু, কত রকমের আশ্চর্য আশ্চর্য জিনিস। অবিকল আতা, অবিকল আম। মাখন বললে, এসো খোকা, এসো এসো, বসো এখানে এসে। ওসব মাটির জিনিসে হাত দিও নে, ভেঙে যাবে। আচ্ছা, তুমি তামাক খাও কেন? শোনো কথা, তামাক কি খায় না লোকে? মেয়ে মানুষরা খায় বুঝি? কই, আমার মা তো খায় না, বাবা খায়। বোঝো ঠেলা, যে খায় সে খায়। কুসুমের বাবু আমায় খাস্তা গজা দেবে বলেছে। বটে, বেশ বেশ। তোমার বাবু কোথায়? মাখন মুখে আঁচল চাপা দিয়ে হেসেই গড়িয়ে পড়ল। শোনো কথা ছেলের, কি যে বলে। ও কুসমি, শুনে যা কি বলে তোর ছেলে। মাখনের বয়স কুসুমের চেয়ে বেশি বলে আমার মনে হতো। কুসুম সবচেয়ে দেখতে সুন্দর। মাখনকে দিদি বলে ডাকতো কুসুম। কুসুম এসে আমার হাত ধরে আমাকে ওর ঘরে নিয়ে গেল। কুসুম আমায় বারণ করেছিল আর কারো ঘরে যেতে। আমি কিন্তু প্রকৃতপক্ষে খাবার লোভেই যেতাম, কিন্তু অন্য মেয়েদের ঘরে বাবু কখন আসতো কি জানি। সুতরাং সে বিষয়ে আমায় হতাশ হতে হয়েছিল। কুসুম আমায় ঘরে নিয়ে গিয়ে বকলে, বললে, অত শত কথার তোমার দরকার কি শুনি? তুমি ছেলে মানুষ, কোনো ঘরে যেতে পারবে না, বসো এখানে। আমি প্রভার কাছে যাব। কেন? সেখানে কেন? যা তা বলবে আবার সেখানে গিয়ে। বোকা ছেলে, খাবার লোভ না? এই তো দিলাম কুলচুর। আমি চেয়ে খাইনি, প্রভাকে জিজ্ঞেস করো। বেশ, দরকার নেই প্রভার কাছে গিয়ে। একটিবার যাব, যাই, যাবো আর আসবো। সত্যি বলছি, প্রভার ঘরে যাওয়ার কারণ ততটা লোভ নয় যতটা একটা টিয়া পাখি। টিয়া পাখিটা বলে, রাম রাম,
আমি ঢুকে দাঁড়ালেই বলে, আমার নাম বাসুদেব। আমি হেসে উঠলাম। ভারী মজা লাগে ওর বুলি শুনতে। অবিকল মানুষের গলার মতো কথা। প্রভা বাইরে থেকে বললে, এই কে এলে গা ঘরের মধ্যে? ও রান্নাঘরে রাত ছিল, খুন্তি হাতে ছুটে এসেছে। খুন্তিতে ডাল লেগে রয়েছে। আমি হেসে বললাম, মারবে নাকি? ও পাগলা ঠাকুর নাকি? তাই বলো। আমি বলি কে এলো এই দুপুরবেলা ঘরে? তোমার ঘরে কুলচুর নেই? কুসুম আমাকে কুলচুর দিয়েছে, খুব ভালো কুলচুর। কুসুমের তো বড়নক বাবু আছে, আমার তো আর তা নেই। কোত্থেকে করবো গা কুলচুর আমচুর? কুসুমের বাবু আমায় গজা দেবে। তা কেন দেবে না গা? মোড়ের মাথার অত বড় দোকানখানা তো কুসুমের পায়েই সঁপে দিয়ে বসেছে। ওখানকার কথা ছেড়ে দাও। আমি ভয়ে ভয়ে বললাম, প্রভা, রাগ করো না আমার উপর। না না, রাগ করবো কেন গা? দুঃখের কথা বলছি গো, দুঃখের কথা। আমিও এক পুরুষ বেশ্যে। আমরা উড়ে আসিনি গো। 15 বছর বয়সে কপাল পুড়লে ঘর থেকে বেরিয়েছিলুম। তুমি কেন ঘর থেকে বেরিয়েছিলে? সেসব দুঃখের কথা আর তোমায় বলে কি হবে গা? তুমি কি বুঝবে? এই রে, তুমি বসো বসো, আমার ডাল পুড়ে গেল ওদিকে। গল্প করলে তো আর পেট ভরবে না। আমি যাই? আচ্ছা, এসো এসো, তবে আমার সাথে রান্নাঘরে এসো। প্রভার রং কালো, খুব মোটা সোটা, নাকের ওপর কালো ভোমরার মতো একটা আঁচিল। প্রভা একদিন আমাকে গরম জিলিপি আর মুড়ি খেতে দিয়েছিল। ওর ঘরে এত জিনিসপত্র নেই, ওই খাঁচায় পোষা টিয়া পাখিটা ছাড়া। প্রভা রান্না করছে চালতে অম্বল, একটা পাথর বাটিতে চালতে ভেজানো। চালতে অনেক দিন খাইনি, দেশ থেকে এসে পর্যন্ত নয়। সেখানে আমাদের মাঠে তালপুকুরের ধারে বড় গাছে কত চালতে পেকে আছে এই সময়। বললাম, প্রভা, তুমি চালতে পেলে কোথায়? বাজারে পেলুম। আবার কোথায়? বেশ চালতে। প্রভা আর কিছু বললে না, নিজের মতো রাঁধতে লাগলো। আমি বললাম, তোমার বাবা মা কোথায়? পাপ মুখে সেসব কথা আর কি বলি। বাড়ি যাবে না? কোন বাড়ি? তোমাদের দেশের বাড়িতে। এক্কেরে জমের বাড়ি যাব, বুঝলে বামুন ঠাকুর? তোমাদের দেশের বাড়িতে কুল আছে? প্রভা এ কথার কোনো উত্তর দিল না, আবার নিজের মতো রাঁধতে লাগলো। খানিক পরে সে একটা ঘটি উনুনের মুখে বসিয়ে চা তৈরি করে গ্লাসে আঁচল জড়িয়ে চুমুক দিয়ে চা খেতে লাগলো। আমাকে একবার বললেও না আমি চা খাবো কি না। অবশ্যই আমি চা খাই নে, চায়ের স্বর খাই। মা আমায় চা খেতে দেয় না, চায়ের মধ্যে যে দুধের স্বর ভাসে মা তাই আমাকে তুলে দেয়। প্রভা গল্প করতে লাগলো ওদের দেশের বাড়িতে কত গরু ছিল, কতখানি দুধ ওরা খেত। ওদের বাড়ির ধারে ওদের নিজেদের পুকুরে কত মাছ ছিল, আর সেসব দেখতে পাবে না ও। হঠাৎ প্রভা একটা আশ্চর্য কাণ্ড করে বসলো। বলল, কি গো, অম্বল দিয়ে দুটো ভাত খাবে নাকি? আমি ভয়ে ভয়ে বললাম, খাবো, কুসুম জানি টের না পায়। প্রভা হেসে বললে, ওরে বাবা, কুসুমকে অত ভয় কিসের গা? টের পায় তো কি হবে? তুমি খাও তো বসে চুপচাপ। আমি সবে চালতে অম্বল দিয়ে ভাত মেখেছি, এমন সময় কুসুমের গলার শব্দ শোনা গেল। ও প্রভাদি, বামুনদের সেই ছেলে তোমার এখানে আছে? ওকে বাড়ি পাঠিয়ে দিই, পরের ছেলে কতক্ষণ এসেছে। আমি এঁটো হাতে দৌড়ে উঠে রান্নাঘরের কোণে লুকিয়ে রইলাম। প্রভা কিছু বলবার আগেই কুসুম ঘরের মধ্যে ঢুকে আমাকে দেখতে পেল। বললে, ও কি, কোণে দাঁড়িয়ে কেন? লুকোনো হলো বুঝি? এই ভাত মেখেছে কে অম্বল দিয়ে? হ্যাঁ? প্রভার দিকে চেয়ে আশ্চর্য হয়ে বললে, আচ্ছা প্রভাদি, ও না হয় ছেলে মানুষ, পাগলা, তোমারও কি কাণ্ডজ্ঞান হারিয়ে গেল? কি বলে তুমি ওকে ভাত খেতে দিয়েছো? প্রভা অপ্রতিভ হয়ে বললে,
কেবল কেবল চালতে চালতে করছিল তো, তাই ভাবলাম অম্বল দিয়ে দুটো ভাত। না, ছি, চলো আমার সঙ্গে খোকা। এই জন্মের শাস্তি আমাদের, আবার তা বাড়াবো বামুনের ছেলেকে ভাত দিয়ে। চলো, হাতে এঁটো নাকি? খেয়েছো বুঝি? আমি সলজ্জ সুরে বললাম, না। চলো চলো, হাত ধুইয়ে দিই। কুসুম এসে আমার হাত ধরে বাইরের দিকে নিয়ে যাওয়ার উদ্যোগ করতেই প্রভা বললে, আহা, সে কি, মুখের ভাত কটা খেতে দিলি নে ওকে? সবে অম্বল দিয়ে দুটো ভাত মেখেছিল ছেলেটা। না, আর খেতে হবে না, চলো। মায়ের শাসনের চেয়েও যেন কুসুমের শাসন বেশি হয়ে গেল। মুখের ভাত ফেলেই চলে আসতে হলো। উঠোনের এক পাশে নিয়ে গিয়ে আমার হাত ধুয়ে দিতে দিতে বললে, তোমার অত খাই খাই বাই কেন খোকা? ওদের ঘরে ভাত খেতে নেই সে কথা তোমার মনে নেই? ছি 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 ছি, ও বেলা কচুরি খেতে দেব, আর কখনো অমন খেও না। তাও বলি, এই না হয় ছেলে মানুষ, তুমি বুড়ো ধাঁড়ি, তুমি কি বলে বামুনের ছেলের পাতে? ছি 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 ছি, লোকেরও বলিহারি যাই। বলা বাহুল্য, প্রভা এসব কথা শুনতে পায়নি, সে এদিকেও ছিল না। বললাম, মাকে যেন বলে দিও না তুমি। হ্যাঁ, আমি যাই তোমার মাকে বলতে, আমার তো খেয়ে দে কাজ নেই। মাকে বললে মা মারবে কিন্তু আমায়। মার খাওয়াই তোমার ভালো, তোমার নোলা জব্দ হয় তাহলে। একদিন কিন্তু ধরা পড়ে গেলাম। সেদিন দোষটা ছিল কুসুমেরই। সে আমাকে বললে, চলো খোকা, বেড়াতে যাই। যাবে? বিকেলবেলা, রোদ বেশি নেই, ট্রাম লাইনের ওপারে যেতে দেখে আমি ভয়ে বললাম, মা আমাকে বড় রাস্তা পার হতে দেয় না, বারণ করেছে। আরে চলো, আমি সঙ্গে আছি তো, ভয় নেই। বড় রাস্তা পার হতে আর কিছু দূরে একটা খোলার বস্তির মধ্যে আমরা ঢুকলাম। একটা সরু গলির দুধারে ঘরগুলো। যে বাড়িতে আমরা ঢুকলাম সেখানেও সবাই মেয়ে মানুষ, পুরুষ কেউ নেই। একজন মেয়ে বললে, আইলো কুসমি, কতকাল পরে আইলা? বাবা, আমাদেরও কি নাগর নাই নাকি? তা বলে কি আমাদের ভুলে থাকতে হবে নাকি বাবু? আমার দিকে চেয়ে বললে, এই পোলাপান কে রে বাপু? বেশ খাসা দেখতে তো। বামুনের ছেলে, আমাদের গলিতেই থাকে, আমার বড্ড ন্যাওটা। আয় বাপায়, এদিকে বস দেখি। ও ছেলের শুধু ভাই খাই খাই, খেতে দাও, খুব খুশি। কি খেতে দি বলতো বাপ তোকে? ঘরেতে শুধু কুলের আচারই আসে, খাবি নাকি? আমি অমনি কিছুমাত্র না ভেবেই বলে উঠলাম, কুলের আচার আমি বড্ড ভালোবাসি। কুসুম মুখ ঝামটা দিয়ে বললে, তুমি কি না ভালোবাসো? খাবার জিনিস হলেই হলো। না ভাই, ওর সর্দি কাশি হয়েছে, ও সব খাবে না, থাক। আমার মনে ভয়ানক দুঃখ হলো। কুসুম খেতে দিল না কুলচুর। কখন হলো আমার সর্দি কাশি? কুলচুর আমি কত ভালোবাসি খেতে। খানিকটা সে বাড়িতে বসবার পরে আমরা অন্য একটা ঘরে গেলাম। তারাও আমাকে দেখে নানান কথা জিজ্ঞেস করতে লাগলো। বাড়ির তৈরি সুজি খেতে দিলে একখানা রেকাবি করে, তাও কুসুম আমায় খেতে দিলে না, আমার নাকি পেটের অসুখ। সন্ধ্যের খানিকটা আগে আমাকে নিয়ে কুসুম বড় রাস্তার ট্রাম লাইন পার হয়ে এপারে এলো। একখানা ট্রাম আসছিল। আমি বললাম, কুসুম দাঁড়াও, ট্রাম দেখবো। সন্ধে হয়েছে, তোমার মা কিন্তু বকবে। বকুক গে যাক। ইস, ছেলের ভারী বিদ্যি। আচ্ছা কুসুম, তুমি ও কথা কেন বললে? আমায় কুলচুর খেতে দিলে না তুমি? ওরা তো আমায় দিচ্ছিল। তুমি ছেলে মানুষ কি বোঝো? কার মধ্যে কি খারাপ রোগ আছে ওসব পাড়ায়? তোমায় আমি যার তার হাতে খেতে দেব? যার তার ঘরের জিনিস মুখে করলেই হলো। তোমার কি, কার মধ্যে কি রোগ আছে তুমি তা জানো? আচ্ছা কুসুম, নাগর মানে কি? কিছু না। কোথায় পেলে এই কথা? ওই যে ওরা তোমাকে বলছিল। বলুক, ওসব কথার তোমার দরকার কি? পাঁজি ছেলে কোথাকার। কুসুম আমায় বাড়ির পথে এগিয়ে দেওয়ার আগে বললে, চলো, কচুরি এতক্ষণ এনেছো, তোমায় দিই। দাও, আমার খিদে পেয়েছে। কোন সময় তোমার পেটে খিদে থাকে না বলতে পারো?
তোমার মাকে যদি সামনাসামনি পাই তো জিজ্ঞেস করি, ছেলের এত নোলা কেন? নোলা আছে তো বেশ হয়েছে। কচুরি দেবে তো? হ্যাঁ দেব, চলো। গজা এনেছে? তা আমি জানি নে। গজা কাল দেবে? ইস, গলির রাস্তাটা কি নোংরা, বাবারে বাবা। গজা দেবে তো? আরে হ্যাঁ গো হ্যাঁ, এখন কচুরি নিয়ে তো রেহাই দাও আমায়। সে রাত্রে কুসুম আমায় আমাদের কলটার কাছে এগিয়ে দিয়ে চলে গেল। মার কাছে সত্যি কথাই বললাম। কুসুমের বাড়ি গিয়েছিলাম, কুসুম কচুরি খেতে দিয়েছে। মা খুব বকলেন, কাল থেকে আমায় নাকি ঘরে বেঁধে রাখবেন। বাবাকেও রাত্রে বলে দিলেন বটে, তবে বাবা সে কথায় খুব বেশি কান দিলেন বলে মনে হলো না। পরদিন সকালের দিকে আমার জ্বর এলো। 4-5 দিন একেবারে শয্যাগত। একজন বুড়ো ডাক্তার এসে দেখে শুনে ওষুধ দিয়ে গেল। জালনার ধারেই আমাদের তক্তপোষ পাতা। একদিন বিকেলে দেখি রাস্তার ওপর কুসুম দাঁড়িয়ে আমাদের ঘরের উল্টো দিকের বাড়ির দিকে তাকিয়ে আছে, ওর সঙ্গে মাখন। মাখন এগিয়ে গিয়ে আরো 2খানা বাড়ির পরে একখানা বাড়ির দরজায় দাঁড়িয়ে। আমি ডাকলাম, কুসুম, ও কুসুম। কুসুম পিছনে ফিরেই আমায় দেখতে পেল। মাখনকে ডেকে বললে, দিদি, এই বাড়ি, এই যে এই যে। মা কলতলায়। কুসুম ও মাখন এসে জালনার ধারে দাঁড়ালো। কুসুম বললে, কি হয়েছে তোমার, যাও না কেন? মাখন বললে, আর এদিকে কুসমি ভেবে ভেবে মরছে, বলে বামুন খোকার কি হলো। আমি তাই বললাম চ দেখে আসি। আমার জ্বর আজ 5 দিন। তোমার মা কোথায়? কুসুম, তুমি চলে যাও। মা দেখতে পেলে আমায় তোমাদের ঘরে আর যেতে দেবে না। আমি সেরে উঠলেই তোমাদের ঘরে যাব, তোমরা চলে যাও না। ওরা চলে গেল, কিন্তু পরদিন বিকেলে আবার কুসুম এসে রাস্তার ওপর দাঁড়ালো। নিচু সুরে বললে, যাবো? মা ঘরে নেই, বদ্রীনাথের ঘরে ডাল মেপে নিতে গিয়েছে, আমি জানি। এই গেলে একটু আগে আমায় বলে গেল, বাবা, ছোট খোকার দুধটা একটু দেখিস তো, যেন বাবা বিড়ালে না খায়। আমি বদ্রীনাথের ঘর থেকে একটু ডাল নিয়ে আসি। আমি হাত দেখিয়ে বললাম, এসো। ও জালনার বাইরে দাঁড়িয়ে বললে, কেমন আছো? ভালো, কাল ভাত খাবো। 2টো কমলা লেবু এনেছিলাম, দেবো? দাও তাড়াতাড়ি। নাও, খেও কিন্তু। হ্যাঁ, আর অসুখ সারলে কিন্তু যেও। যাবো। কাল ভাত খাবে? বাবা বলেছে কাল ভাত খাবো। কাল তাহলে আবার আসবো, কেমন? এসো, তবে আমি না বললে কিন্তু জানলার কাছে এসো না। আচ্ছা তাই করব, রাস্তার ধারে চুপ করে দাঁড়িয়ে থাকবো। তুমি শীষ দিতে পারো? হুম, আমি হাত দেখালে তবেই এসো। পরের 2 দিন কুসুম ঠিক আসতো বিকেলবেলা। একদিন প্রভা দেখতে চেয়েছিল বলে ওকেও সঙ্গে এনেছিল। প্রভাও 2টো কমলা লেবু দিয়েছিল আমায়, মিথ্যে কথা বলবো না। বালিশের তলায় লেবু লুকিয়ে রেখে দিতাম, মা ঘরে না থাকলে খেয়ে ছিপড়ে ফেলে দিতাম রাস্তার ওপর ছুঁড়ে। সেরে উঠে 2 দিন কুসুমের বাড়ি গিয়েছিলাম। তারপরেই এক ব্যাপার ঘটল, তাতে আমাদের কলকাতার বাসা উঠে গেল। আমরা আবার চলে এলাম আমাদের দেশের বাড়িতে। মা একদিন সোডা ওয়াটারের বোতল খুলতে গিয়ে হাতে কাঁচ ফুটিয়ে ফেললে। সে এক রক্তারক্তি কাণ্ড। হাতের কবজি থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। বাসার সব লোক ছুটে এলো বিভিন্ন ঘর থেকে। কোণের ঘরের বিপিনবাবু এসে মায়ের হাতে কি একটা ওষুধ দিয়ে বেঁধে দিলে, কিন্তু মায়ের হাত ছাড়ল না। ক্রমে হাতের অবস্থা খুব খারাপ হয়ে উঠল। মা আর রান্না করতে পারে না, যন্ত্রণায় কাঁদেন রাত্রে। ডাক্তার এসে দেখতে লাগলো। আমার মামার বাড়ির অবস্থা ভালো। চিঠি পেয়ে মেজো মামা এসে আমাদের সকলকে নিয়ে চলে গেল মামা বাড়িতে। আষাঢ় মাসের শেষ, তাল 2-একটা পাকতে শুরু হয়েছে। মামা বাড়ির গ্রামে মস্ত বড় একটা পুকুর আছে মাঠের ধারে, তার পাড়ে অনেক তাল গাছ।
আমি বেড়াতে গিয়ে প্রথম দিনই একটা পাকা তাল কুড়িয়ে পেলাম, আমার বেশ মনে আছে। মার হাতটা সেরে গেল মামার বাড়িতে এসে। ভাদ্র মাসের শেষে আমরা দেশের বাড়িতে চলে এলাম। কলকাতায় আর যাওয়া হলো না। আমার বাবাও সেখানকার বাসা উঠিয়ে দেশে চলে এলেন। সুদীর্ঘ ৩০ বছর পরের কথা। কলকাতায় মেসে থাকি, আপিসে কেরানিগিরি করি, দেশের বাড়িতে স্ত্রীপুত্র থাকে। আমার পুরনো কলেজ আমলের বন্ধু শ্রীপতি, তার সঙ্গে ছুটির দিনটা কি একটা গল্প করতে করতে শ্রীপতি বলল, কাল হয় সন্ধ্যের পর প্রেমচাঁদ বড়াল স্ট্রিট দিয়ে আস্তে আস্তে, ওরে বাবা রে, দুধারে মুখের রং, একটা হরিবল সিচুয়েশন। আমিও দেখেছি, ওই পথ দিয়ে তো আসি আমি। তবে কি বলতো, আমি কিন্তু ওদের অন্য চোখে দেখি। ওদের খুব চিনি আমি। ওদের ঘরেই একটা সময় যথেষ্ট যাতায়াত ছিল আমার। বন্ধু আশ্চর্য হয়ে বললে, হ্যাঁ, তোমার? হ্যাঁ ভাই, আমার মায়েরই বলছি। আচ্ছা, কি বলছো? এটা বিশ্বাসযোগ্য নয়। আচ্ছা, চলো আমার সঙ্গে এক জায়গায়, প্রমাণ করে দেব। বছর 15 আগে একবার নন্দরাম সেনের গলি খুঁজে বার করে মাখনের বাড়ি যাই। কুসুম, প্রভা কেউ ছিল না। ওই দলের মধ্যে মাখনই একমাত্র সে খোলার বাড়িতে ছিল তখন। শ্রীপতিকে নিয়ে আমি চলে গেলাম নন্দরাম সেনের গলিতে। মাখন এখনো সেই বাড়িতেই আছে, একেবারে সনের বুড়ির চুল মাথায়, জগতী বুড়ির মতো চেহারা, একটাও দাঁত নেই মাড়িতে। আমি যেতে মাখন বলল, এসো এসো, ভালো আছো? চিনতে পারো? ও মা, তোমায় আবার চিনতে পারবো নে? আমাদের চোখের সামনে বড় হলে। ভালো কথা, কুশ্মীর খোঁজ পেয়েছি। কোথায় কোথায়? শোভাবাজার স্ট্রিটের একটা মেষ বাড়িতে ঝিগিরি করে, ঢুকেই বাহাতি, মন্দিরের পাশের ভাঙা দোতলা। আমায় সেদিন নিয়ে গিয়েছিল মন্দিরের নীল পুজো দিতে, তাই আমায় দেখালে। শ্রীপতিকে নিয়ে সে মেষবাড়ি খুঁজে বার করলাম। সন্ধে তখনও হয়নি। নিচের রান্নাঘরের ঠাকুরকে বললাম, তোমাদের ঝি কোথায় গেল? বাজারে গেছে বাবু, এই এক্ষুনি চলে আসবে। কেন বাবু? দরকার আছে। তার নাম কুসুম তো? হ্যাঁ হ্যাঁ বাবু। একটু পরে একজন লম্বা রোগা ঝি শ্রেণীর মেয়ে মানুষ সদর দরজার দিকে ঢুকে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। ঠাকুর বললে, কুসুম, এ বাবুরা তোমাকে খুঁজতে এসেছে। আমি ঝিয়ের দিকে অবাক হয়ে চেয়ে রইলাম। বাল্যদিনের সেই সুন্দরী কুসুম এই। মাখনের মতো অত বুড়ি না হলেও কুসুমও বুড়ি। বুড়ি ছাড়া তাকে আর কিছু বলা যাবে না। ওর মুখ আমার মনে ছিল, সে মুখের সঙ্গে এই বৃদ্ধার মুখের কিচ্ছু মিল নেই। ঠাকুর না বলে দিলে একে সেই কুসুম বলে চেনবার কিছু উপায় ছিল না। কুসুমও আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে, আমায় খুঁজছেন আপনারা? কোত্থেকে আসছেন? মাখনের কাছ থেকে। মাখন? কোন মাখন? নন্দরাম সেনের গলির মাখন, বাড়িওয়ালি। ও, তা আমায় খুঁজছেন কেন? চলো ওদিকে, কথা আছে। আচ্ছা চলুন, খাবার ঘরে বসবেন। খাবার ঘরে গিয়ে বললাম, কুসুম, চিনতে পারো আমায়? না বাবু। নন্দরাম সেনের গলিতে আমাদের বাসা ছিল। তখন আমি 8 বছরের ছেলে। আমার বাবা মা ছিলেন ঈশ্বর নাপিতদের বাড়ির সেই ভাড়াটে। মনে পড়ে তোমার? কুসুম হেসে বললে, ওহো, মনে হয় বাবু। তুমি সেই পাগলা ঠাকুর না? কত বড় হয়ে গেছো। মা বাবা আছেন? না, কেউ নেই। ছেলেপুলে কটি? 4-5টি। বসো বসো বাবা।
আরও অনেক কথাবার্তার পর কুসুম আমাদের বসিয়ে বাইরে কোথায় চলে গেল। খানিক পরে চট করে কোথা থেকে একটা শাল পাতার ঠোঙায় খাবার এনে দুখানা থালায় আমাদের দুজনকে খেতে দিল। আমারও মনে ছিল না, খেতে গিয়ে মনে হলো বড় বড় হিঙের কচুরি চারখানা। তক্ষুনি মনে পড়ে গেল কুসুমের সেই বাবুর কথা, সেই হিঙের কচুরির কথা। মনে এলো 30 বছর পরে আবার সেই লোভী ছেলেটির ছবি ও তার কচুরি প্রীতি। কুসুমের নিশ্চয়ই মনে ছিল, বা হয়তো ছিল না, তা জানি নে। কচুরি খেতে খেতে আমার মন সুদীর্ঘ 30 বছর ধূসর ব্যবধানের ওপারে আমাকে নিয়ে গিয়ে ফেলেছে। একেবারে নন্দরাম সেনের গলির সেই আধুনালুপ্ত গুড়ের আড়তটা ও রাস্তার কলটার সামনে, যেখানে কুসুম আজও 25 বছরের যুবতী, যেখানে তার বাবু আজও সন্ধেবেলায় ঠোঙা হাতে হিঙের কচুরি নিয়ে আসে নিয়মিত। পৃথিবীতে এমন কোনো শক্তিই নেই যা পারে স্নেহ, ভালোবাসা এসব কিছুকে হারিয়ে দিতে। এমন কোনো শক্তি পৃথিবীতে নেই যা পারে ভালোবাসার উপরে গিয়ে দাঁড়াতে। শুনছিলেন আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হিঙের কচুরি। আজ গল্প পাঠে এবং চরিত্রে অরিজিৎ নাথ, কুসুমের চরিত্রে নেহা মজুমদার, কুসুমের বয়সকালের চরিত্রে বিদ্যারেজ, প্রভা ও মাখনের চরিত্রে শ্রীলেখা মজুমদার, কথকের মা ও রাধার চরিত্রে পিয়ালি অধিকারী, কুসুমের বাবুর চরিত্রে শুভম ঘোষ, শ্রীপতির চরিত্রে অনির্বাণ মৈত্র, টিয়ার চরিত্রে ঋষিকেশ মণ্ডল, চাকরের চরিত্রে আমি রেজ। আজ গল্প পরিচালনায় সুমন অধিকারী, টিম ম্যানেজমেন্টে ঋষিকেশ মণ্ডল, গল্পের সাউন্ড মাস্টার মিক্সিং বিজিএমে অরিজিৎ নাথ এবং আমি রেজ, গল্পের পোস্টার ডিজাইনিংয়ে আমি রেজ। শেষ হলো আজকের পরিবেশনা। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে অথবা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ইমেল আইডিতে। আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকব।